মিস্টার এরকুর পরো বলছেন? হ্যাঁ, ভীষণ বিপদের মধ্যে রয়েছে, দয়া করে এখনই আসবেন। কে বলছেন আপনি? কোথা থেকেই বা বলছেন? এখনই আসুন, জার্ডিন ডেসিগনেস, টেবিলে হলুদ আইরিশ। লাইনটা কেটে গেল। চিন্তায় পোয়ারোর কপালে ভাঁজ পড়ল। রিসিভার নামিয়ে রাখলেন তিনি। কেমন যেন গোলমেলে ব্যাপার। এই সময় এমন একটা টেলিফোন। বুঝতে পারলেন কিছু একটা ঘটতে চলেছে, তাই আপন মনে বলে উঠলেন বিড়বিড় করে, সার্ডিন দ্য সিকনেস। সন্দেহপাতিকের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে আমাদের নিবেদন, কুইন অফ ক্রাইম আগাথা ক্রিস্টিয়ের সৃষ্টি বিখ্যাত গোয়েন্দা হারকুল পোয়ারোয়ের ছোট গল্প ইয়েলো আইরিস। শহরের বিখ্যাত রেস্তোরাঁ জার্ডিন ডেসিগনেস। পোয়ারো ঢুকতেই এগিয়ে এলো লুগি, বলল, মিস্টার পোয়ারো, টেবিল চাই তো? না, কয়েকজন বন্ধু আসবে, একটু ঘুরে আসি। ওহো, হলুদ আইরিশ, কিন্তু কেন একটা টেবিলেই? বাকি সব টেবিলে নীল টিউলিপ। চারিদিকে চোখ চাড়ালেন পোয়ারো। লুগি বলল, মিস্টার বার্টন রাসেলের টেবিল, তারই চাহিদা মতো এই বিশেষ ব্যবস্থা। কোনো মহিলার প্রিয় ফুল হবে। হলে নাচ গান চলছে, রীতিমতো জমজমাট পরিবেশ। নাচতে থাকা মহিলাদের পাশ কাটিয়ে পোয়ারো এগিয়ে গেলেন। ইয়েলো আইরিসের টেবিলের সামনে দাঁড়ালেন তিনি। টেবিলে বসার জায়গা 6 জনের, কিন্তু টেবিলে মাত্র একজন যুবা বসে রয়েছেন। সে আনমনে বসে শ্যাম্পেনে চুমুক দিচ্ছে। তিনি টনি চ্যাপেল। পোয়ারো তাকে দূর থেকে চিনতে পেরেছিলেন। আরে, অ্যান্থনি চ্যাপেল না? আরে এরকুল পোয়ারো, অ্যান্থনি নয়, বন্ধুদের কাছে আমি টনি। পোয়ারোকে বসতে বলে গ্লাসে শ্যাম্পেন ঢেলে দিলেন। মিস্টার পোয়ারো, অপরাধ নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে। ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর, নইলে নাচ গানের আসরে রহস্য সন্ধানী পোয়ারোর আবির্ভাব হবে কেন? শ্যাম্পেনে চুমুক দিলেন পোয়ারো। বেশ খোশ মেজাজেই রয়েছেন দেখছি। না বন্ধু, এটা ওপর দুর্ভাগ্যকে আড়াল করার চেষ্টা। আমার প্রিয় রেস্তোরাঁ, ব্যান্ডে বাজছে প্রিয় সুর, আমার প্রিয় বান্ধবীও হাজির আছে, অন্য একজনের সাথে নাচছে। সত্যি দুঃখের বিষয়। পলিনের সঙ্গে অশান্তি হয়ে গেছে, দুঃখটা সইতে কষ্ট হচ্ছে। পুলিন? হ্যাঁ, পলিন ওয়েদারবি, বার্টন রাসেলের সুন্দরী তরুণী শালিকা। বার্টন রাসেলই পার্টি দিচ্ছেন, ধনী মানুষ তো। পলিনের দিদি তার স্ত্রী ছিলেন। আর কে কে নিমন্ত্রিত? সবাইকেই দেখতে পাবেন। গান শেষ হলেই টেবিলে আসবেন, যেমন দক্ষিণ আমেরিকার বিখ্যাত নর্তকী সেনারো লোলা ভ্যালকেজ, থাকছেন কূটনৈতিক দপ্তরে স্টিফেন কার্টার। ওই তো ওরা আসছে। দুজনে উঠে দাঁড়ালেন। বার্টন রাসেল, স্টিফেন কার্টার ও সোনেরা লোলা ভ্যালকেসের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো পোয়ারোর। সবার শেষে পরিচয় করে দেওয়া হলো মিষ্টি মেয়ে পলিন ওয়েদারবির। আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার পোয়ারো, আসুন আমাদের সঙ্গে যোগ দিন। মিস্টার বার্টন রাসেল বললেন, পোয়ারোর কি সময় হবে? কোনো মরদেহর ব্যাপারে কিংবা কোনো ধনী মানুষের সঙ্গে সাক্ষাৎকার আছে হয়তো। টনি হেসে বললেন, আমাকেও অবসর বের করে নিতে হবে বন্ধু। আপনাদের সঙ্গে যোগ দেওয়ার সময় নিশ্চয়ই বের করে নেব। রাষ্ট্রসংঘের কোনো ব্যাপার নিয়ে কার্টারের সঙ্গে কাজ থাকতে পারে হয়তো। যুদ্ধ শুরু হবে নাকি? ওহ, পারা যায় না, নির্বোধের মতো কথা। বিরক্তি নিয়ে পলিন বলে উঠলেন। বেশ হতাশ হয়ে থেমে গেলেন টনি। বললেন, আমি দুঃখিত পলিন। সতর্ক হয়ে কথা বলতে হবে দেখছি। মুখে কৌতুকের হাসি নিয়ে বললেন পোয়ারো, আপনাকে কিছু বলছি না। শার্লক হোমস আশ্চর্য সব কেসের কিনারা করতেন, আপনিও কি তারই মতো পারেন? ততটা হয়তো সম্ভব আমার পক্ষে নয়, কিন্তু চেষ্টা করে দেখব। আমার ধারণা হলুদ আইরিশ ফুলই আপনার প্রিয় ফুল। না, আপনি একদম ভুল মিস্টার পোয়ারো। লাল গোলাপ ও লিলি আমার পছন্দের ফুল। তাহলে ভুল বললাম। কিছুটা আগে একজনকে ফোন করেন আপনি, তাই না? এবার ঠিক বলেছেন। এখানে আসার একটু আগেই ফোনটা করেছেন। দারুণ, একেবারে ঠিক। এখানে ঢোকার আগেই ফোন করি। এই টেবিলে আসার আগেই নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু জানলেন কেমন করে? এটাই তো আমাদের কেরামতি। আপনি যাকে ফোন করেন তার নামের আদ্যক্ষর পি অথবা এইচ। হাসিতে ফেটে পড়লেন পলিন। হাসি থামিয়ে বললেন, এবার কিন্তু লাগলো না। আসলে আমি আমার পরিচারিকা লুইগিকে ফোন করেছিলাম, জরুরি কিছু চিঠি ডাকে ফেলার জন্য। পুনরায় গান বাজনা শুরু হলো। হলের মধ্যে হাজির থাকা অতিথিরা বেশ অস্থির হয়ে উঠলেন।
টনি হঠাৎ বলে উঠলেন, না না, অত ঘন ঘন নাচবো না, একটু আগেই তো নেচেছি। নাচের সুযোগটা নষ্ট করতে চাই না। পলিন, তোমার অভিভাবক নিকটাত্মীয় হিসেবেই বলছি, আমার সঙ্গে নাচতে হবে। নিশ্চয়ই নাচবো, চলো। দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। টনি স্টিফেন কার্টারের দিকে তাকিয়ে বললেন, চলো শ্যাম্পেন পান করা যাক। আরে, আমার এক বন্ধুকে দেখতে পাচ্ছি, যাই কথা বলে আসি। স্টিফেন কার্টার একদিকে উঠে গেলেন। পুয়ারো কথা বলছেন আমেরিকার সুন্দরী যুবতী লোলার সঙ্গে। পুয়ারো জানতে চাইলেন, আপনার প্রিয় ফুল কি? আমার প্রিয় গাঢ় লাল গোলাপ। ইয়েলো আইরিশ আপনার প্রিয় নয়? না, হলুদ ফুল আমার অপছন্দ। এখানে আসার আগে আপনি কোন বন্ধুকে ফোন করেছিলেন? না না, আমি কাউকে ফোন করিনি। অদ্ভুত প্রশ্ন। আমাকে অদ্ভুত মনে হয়? কেবল অদ্ভুত নয়, বিপজ্জনকও বটে। মোটেই তা নয়, বিপদের বন্ধু আমি। ঠিক সেই সময় টনি এসে দাঁড়ালেন। লোলার দিকে তাকিয়ে বললেন, চলো লোলা, শ্যাম্পেন কড়াই ঢালি। মিস্টার পোয়ারো তো ওই রসে বঞ্চিত। বেশ কয়েক মিনিট পরও একা বসে রইলেন। একসময় লুইগিকে ইঙ্গিতে ডাকতেই সে দ্রুত এসে দাঁড়ালো। পুয়ারো বলল, লুগি, কিছু খবর দিতে হবে তোমাকে। বলুন স্যার। একটা খবর দিতে পারবে? বলুন, কি খবর? এই টেবিলের কে কে আজ টেলিফোন ব্যবহার করেছেন? সাদা পোশাকের ওই তরুণী এখানে এসেই ফোন করেন। তিনি ভেতরে চলে গেলে অন্য এক মহিলা ফোন করেন। লোলা রেস্তোরাঁয় ঢোকার আগে ফোন করেছিলেন? হ্যাঁ, তারপর আর কেউ করেনি। লুগি, কিছু একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। কোনো সহযোগিতা চাই স্যার? পুয়ারোর ইঙ্গিতে লুইগি সজাগ হলেন। টেবিলের সামনে থেকে সে ঘরে চলে গেল। স্টিফেন কার্টার এসে বসলেন। পুয়ারো বললেন, সবাই আনন্দে মেতেছে, আমরাই পারলাম না। ঠিক বলেছেন। মিস্টার বার্টনকে কি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, বেশ কিছুদিন থেকে। মিস ওয়েদারবির শালিকা কিন্তু খুবই সুন্দরী। ঠিকই বলেছেন। ঠিক সেই সময় বাজনা বন্ধ হলো, নাচ গানও বন্ধ হলো। টেবিলে ফিরে এলো সবাই। বার্টন রাসেলের নির্দেশে ওয়েটার এক বোতল শ্যাম্পেন নিয়ে গেল। গ্লাস উঁচু করে তিনি বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার স্ত্রী আইরিশ 4 বছর আগে ঠিক এই দিনেই মারা যায়। আজকের এই পার্টি তার স্মৃতিতেই। সবাইকে অনুরোধ করছি, শ্যাম্পেন পান করুন। সবাই তাঁর দিকে তাকালো। তিনি পুনরায় বললেন, 6 জনের জন্য টেবিল নিয়েছি, দেখতেই পাচ্ছেন 5 জন হাজির হয়েছে। একটা চেয়ার খালি রাখা হয়েছে আইরিশের জন্যই। আজ আমাদের মধ্যে হাজির আছেন মিস্টার পোয়ারো। সেই শূন্য আসন পূরণ করার জন্য আমি তাকে অনুরোধ করছি। আইরিশের স্মৃতির কথা স্মরণ করে আপনাকে শ্যাম্পেন পান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইরিস? পুয়ারো উচ্চকণ্ঠে বললেন। বার্টন রাসেল তার দিকে তাকিয়ে মাথা কাত করে সায় দিলেন। সবাই মিলে রাসেলের দিকে তাকিয়ে দেখলেন। সকলের মধ্যেই একটা অস্বস্তির ভাব। রাসেল তার গ্লাস উঁচু করে ধরে বললেন, এই রেস্তোরাঁয় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করছি। ব্যাপারটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটা কারণ আছে। পোয়ারোর উপস্থিতিতেই সেই কারণটি আমি ব্যাখ্যা করতে চাই। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। রাসেল পুনরায় শুরু করলেন, 4 বছর আগে আজকের এই দিনটিতেই নিউ ইয়র্কে একটি নৈশভোজের আয়োজন হয়েছিল। সেখানে হাজির ছিলাম আমি, আমার স্ত্রী ও স্টিফেন কার্টার। সেই সময় তিনি ওয়াশিংটনের দূতাবাসের কর্মী ছিলেন, আর ছিল সেনেরো ভালকেস। তখন তার বয়স সবে 16। নাচের সুখ্যাতি সারা নিউ ইয়র্ক জুড়ে। সেনেরো বিশেষ অতিথি হিসাবে হাজির ছিল। বলেন, তোমার মনে আছে? মনে আছে। সেই দিনের সেই পার্টিতে এক শোকাবহ ঘটনা ঘটে যায়। বাজনা বাজতে শুরু হতেই নাচ শুরু হলো। সব আলো নিভে গেল। থাকার মধ্যে রইল মাঝখানের মেঝের ওপর এক টুকরো আলো। হলঘরের সব আলো যখন জ্বলে উঠল, দেখা গেল আমার স্ত্রীর প্রাণহীন দেহ পড়ে রয়েছে টেবিলের উপর, উপুর অবস্থায়। তার দেহে মিলল পটাশিয়াম সায়ানাইড। হাত ব্যাগে পাওয়া গেল বিষের একটা প্যাকেট। উনি কি আত্মহত্যা করেছিলেন? আমি নিশ্চিত ছিলাম না, তবে পুলিশ বলেছিল আত্মহত্যা। আমাকেও মেনে নিতে হয়েছিল, কিন্তু বলতে বলতে উত্তেজনায় বার্টন রাসেল টেবিলে ঘুষি মারালেন।
আমি গ্রহণযোগ্য কারণ খুঁজে পাইনি আইরিশের আত্মহত্যার। পুলিশের রায়কেও মেনে নিতে পারিনি। 4 বছর ধরে ক্রমাগত ভাবছি আমি। তারপর আমি নিশ্চিত হই আইরিশকে খুন করাই হয়েছিল। আমি নিশ্চিত যারা সেদিন টেবিলে ছিল তাদেরই কেউ একজন কাজটা করেছিল। এ কি বলছেন স্যার? শান্ত হও টনি, আমাকে আগে শেষ করতে দাও। আমার দৃঢ় ধারণা অন্ধকারের সুযোগকেই কাজে লাগানো হয়েছিল। অন্ধকারেই আইরিশের গ্লাসে সায়ানাইড মিশিয়ে দেওয়া হয়েছিল, বাকিটা হাত ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। আমি সত্যটা আবিষ্কার করতে চাই, অপরাধীকে চিহ্নিত করতে চাই। কে মারতে চাইবে? পাগল হয়ে গেছেন আপনি? এখানে আর থাকবো না আমি। বেশ বিরক্তি নিয়েই বলে উঠল লোলা। পুনরায় নাচ গান শুরু হতে চলল। সবাই বেশ অস্থির। বার্টন রাসেল বললেন, আপনারা যে যার জায়গায় গিয়ে বসুন, ড্রামবাদকদের সঙ্গে আমি কথা বলে আসি। কথা শেষ করে চলে গেলেন রাসেল। কার্টার বলে উঠল, লোকটা পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, একেবারে বদ্ধ পাগল। আমিও যাচ্ছি। না, তুমি যাবে না। কি হলো? ঠিক সেই রাতের মতো নাচ গান চলছে। সব ঠিক হয়ে যাবে, যা বলছি শুনুন। ঠিক সেই সুর, রাশেলই সব ব্যবস্থা করেছে। আমার গা গুলিয়ে উঠেছে। একটি কালো মেয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসতে লাগলো। গায়িকার অসাধারণ সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করল। সবাই গায়িকার দিকে তাকিয়ে রইল। পরিবেশকরাও মোহিত। এরই মধ্যে একজন পরিবেশক এগিয়ে এসে শ্যাম্পেন ঢেলে দিয়ে গেল গ্লাসে। করতালিতে ফেটে পড়ল সারাটা হল। হঠাৎ আলো চলে গেল। একটু সময় পরেই পুনরায় আলো জ্বলে উঠল। বার্টন রাসেল তার টেবিলে এসে বসলেন। টনি বলল, মেয়েটি কালো হলে হবে কি? কি সুরেলা কণ্ঠ! এ কি পলিন! লোলার আর্তচিৎকারে সবাই সচকিত হলো। দেখা গেল পলিন তার টেবিলে ঝুঁকে রয়েছে। লোলা পুনরায় চিৎকার করে বলল, হায় ঈশ্বর, পলিন বেঁচে নেই। আইরিশের মতো অবস্থা হয়েছে। আপনারা যে যার জায়গায় বসুন, আমি দেখছি। পোয়ারো এগিয়ে গিয়ে পলিনের নাড়ি টিপে পরীক্ষা করলেন। তাঁর চোয়াল শক্ত হয়ে উঠল। মুখে বিষাদের ঘন ছায়া। সকলের মুখেই বিহ্বলতা। পোয়ারো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি মারা গেছেন। আমার উপস্থিতিতে এই দুঃখজনক ঘটনা ঘটলো। খুনি এবার আর পালাতে পারবে না। হাই পলিন, ঠিক আইরিশের মতো তাকেও মরতে হলো? আমাকে পলিন বলেছিল সে রাতে কিছু দেখেছিল। পোয়ারো হাত বাড়িয়ে পলিনের গ্লাসটা হাতে নিয়ে শুকলেন। মাথা ঝাঁকিয়ে বললেন, একই পদ্ধতি, বিষটাও এক, সায়ানাইড। পলিনের হাত ব্যাগটা খুললেন পোয়ারো। কোনো বিষের প্যাকেট পাওয়া গেল না। পোয়ারোর চোখে মুখে চিন্তার ছাপ। বার্টন রাসেল বললেন, সুইসাইড হতেই পারে না। পড়ো, আপনারা তো ধারণা তাই। খুনি সুযোগ পায়নি, দ্রুত আলো জ্বলে উঠেছিল। বিষের প্যাকেট অপরাধীর পকেটেই পাওয়া যাবে। কোনো মহিলার ব্যাগেও তো থাকতে পারে। আপনি পাগলের মতো কথা বললেন। আমার কোনো স্বার্থ নেই ওকে মারার পেছনে। লোলা প্রতিবাদ জানালো। কার্টার তখন বললেন, কানে এসেছে নিউ ইয়র্কে থাকার সময় থেকেই বার্টনের ওপর আপনার টান। একেবারে মিথ্যে। আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সবাই চুপ করুন আপনারা, আমি একটা কথা বলতে চাই। মিস্টার পোয়ারো, সবাইকে সার্চ করে দেখুন। তার আর দরকার হবে না। কেন দরকার হবে না? আমি এরকুল পোয়ারো, মনের চোখে সব দেখতে পাই। সব জেনে গেছি। মিস্টার কার্টার, আপনার বুক পকেটের প্যাকেটটা বের করুন। আমার পকেটে কিছুই নেই। বন্ধু টনি, এবার কিন্তু হাত লাগাতে হবে। কার্টার রাগে ফুঁসতে থাকলেন। তার পকেটে হাত লাগানোর আগেই তার পকেট থেকে একটা প্যাকেট বের করে আনলেন। ছোট প্যাকেটটা টনি পোয়ারোর হাতে তুলে দিয়ে বললেন, আপনার কথাই ঠিক। এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র বলছেন কেন? এই তো স্পষ্ট লেখা রয়েছে, পটাশিয়াম সায়ানাইড। সব হুবহু মিলে যাচ্ছে। কার্টার, আমি জানতাম আইরিশ তোমাকে ভালোবাসতো, তোমার সঙ্গে পালিয়েও যেতে চেয়েছিল, কিন্তু তুমি তোমার কর্মজীবনের পদোন্নতির ব্যাপারে সজাগ ছিলে। কোনো দুর্নামের ভাগিদার হতে চাওনি। আইরিশ রাজি ছিল না বলেই তাকে বিষ খাইয়েছিলে। তোমার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমার এখনো কিছু বলার আছে। এরকুল পোয়ারোর চোখ অন্ধকারেও জ্বলে। আমি এখানে এসেছিলাম অপরাধের কিনারা করতে। আমাকে দেখেই কার্টার সব অনুমান করতে পারেন। নিখুঁত পরিকল্পনাও চোখে ছিলেন, কিন্তু এরকুল পোয়ারোর চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। পোলিন ওয়েদারবির কানে কানে একটু কৌশল বাতলে দিই। বুদ্ধিমতী মিস পোলিন আমার কথা মধ্যেই কাজ করেন, দারুণ অভিনয় করেন। মিস পোলিন ওয়েদারবি, আপনি যে মারা যাননি তা দেখিয়ে দিন।
পুনর্জন্ম লাভ হলো আমার। এসব ছেলে খেলার অর্থ তো আমি বুঝতে পারলাম না। সব বুঝিয়ে দিচ্ছি, আসলে সবই হলো আমার পরিকল্পনা। হ্যাঁ, আপনার পরিকল্পনা। আলো নিভে গেলে আপনি টেবিল ছেড়ে চলে যান, তারপর ফিরেও আসেন। অন্ধকারের সুযোগে কিছু করার সুযোগ আপনার কাছে ছিল। শ্যাম্পেনের বোতল নিয়ে গ্লাসে ঢালতে থাকেন। একসময় পলিনের গ্লাস সায়ানাইড মিশিয়ে প্যাকেটটা ঢুকিয়ে দিলেন কার্টারের পকেটে। গায়িকার দিকে নজর ছিল সকলের। ওয়েটারকে কেউ লক্ষ্য করেনি। খুন করার আদর্শ পরিবেশ ছিল, পার্টির উদ্দেশ্যও ছিল তাই। কিন্তু আমি পলিনকে খুন করতে চাইবই বা কেন? অর্থের জন্য। আপনার স্ত্রী পলিনের নিয়োগ করে গেছেন, সে কথা আপনি আগেই বলেছেন। পলিনের বয়স এখন 20, 21 বছরের সাবালিকা হবেন। তার বিয়ে হলে তার সম্পত্তির হিসেব আপনাকেই দিতে হবে। কিন্তু সব অর্থ তো দেশের মাটি উড়িয়েছেন, সে কারণে আপনার এই মতলব। আমার অনুমান নিজের স্ত্রীকেও আপনি এইভাবে হত্যা করেছেন। ঘটনাটা বললাম, পলিনি স্থির করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা। আমি কোনো রকম কেলেঙ্কারি ছড়াতে চাই না। আমি চাই ও এখনই দেশ ছেড়ে বেরিয়ে যাক। বার্টন রাসেল, যত তাড়াতাড়ি পারেন দেশ ছেড়ে চলে যান। বিকৃত মুখে নিঃশব্দে উঠে দাঁড়ালেন বার্টন রাসেল। বেরিয়ে যাওয়ার সময় দাঁতে দাঁত চিপে কেবল বললেন, শয়তান গোয়েন্দা। আপনি আমাকে বাঁচিয়েছেন মিস্টার পোয়ারো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। শ্যাম্পেন ঢেলে ফেলে আপনিও দক্ষিণ মতো অভিনয় করেছেন। আমার কানে কানে তাই তো আপনি বলেছিলেন। টেলিফোনটাও তো আপনিই করেছিলেন না? হ্যাঁ, আমাকেই করলেন কেন? আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বার্টন বলেছিল পার্টিতে আইরিশের স্মৃতিচারণ করবে। আমার সন্দেহ হয়েছিল কিছু একটা ঘটবে। সেটাই কারণ? দিন কতক বার্টনের হাবভাব কিছুটা বদলে গিয়েছিল। আমার সন্দেহ হয়েছিল পার্টিতে হয়তো কিছু একটা ঘটবে। তবে এটা যে আমাকে মারবার মতলব করেছিল সেটা আমি বুঝতে পারিনি। সব বুঝলাম, কিন্তু আমাকে কেন? লোকের মুখে কত কথা শুনেছি আপনার নামে, তাই মনে হলো আপনাকে ডাকলে কোনো অপরাধ ঘটবে না, তাই ফোনে বিপদের কথা জানালাম আপনাকে। আপনার ভাবনার তারিফ করতেই হয়, তবে আপনার কণ্ঠ আমাকে আকর্ষণ করেছিল। বক্তব্য বৈচিত্র্য না থাকলে কি হবে, কণ্ঠস্বরে ভীতির ভাব ছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন ফোন করার কথা আপনি এখানে অস্বীকার করেছিলেন। বাধ্য হয়েই জানাতে চাইনি আমি করেছিলাম। তবে এখানে এসে টেবিলে ইউরো আইরিস কথাটা মিলে যেতে বুঝতে পারলাম এই কথা কেবল মিস্টার রাসেল ও আপনিই জানেন। আমি ওগুলো টেবিলে রাখার কথা বলেছিলাম, উনি বললেন টেবিল 6 জনের জন্য নেওয়া, কিন্তু আসবে 5 জন। তখনই আমার সন্দেহ জেগেছিল। কি সন্দেহ করেছিলেন আপনি? মিস্টার কার্টারের কথা জানতাম, তার কথা ভেবেই ভয় পেয়েছিলাম। ধন্যবাদ মিস্টার পোয়ারো, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ রাতের ঘটনার কথা ভুলব না কোনো দিন। বিদায়। কার্টার চলে যেতেই পলিন শান্ত কণ্ঠে বললেন, আমার বিশ্বাস আইরিশ আত্মহত্যা করেনি। আসলে বার্টন ওকে খুন করেছে, তাই আমি বার্টনকে ঘৃণা করি। ওসব পুরনো কথা ছাড়ুন, বর্তমান নিয়ে ভাবুন। রাত বাড়ল ক্রমশ। পুনরায় বাজনা বাজতে শুরু করলো। এসো টনি, তোমার সঙ্গেই আমি নাচবো। সারাদিন আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, তাই আমি দুঃখিত। প্রিয় পলিন, ওরা দুজনে হাত ধরাধরি করে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে গেলেন। পোয়ারো ও লোলা টেবিলে বসে রইলেন। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশনস। আবার ফিরে আসবো ঠিক এই ধরনেরই একটি রহস্যময় গল্প নিয়ে, যা আপনাকে করে তুলবে এক প্রকৃত সন্দেহবাদী।